এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্তা। আপনারা জানেনই একটা নতুন সেগমেন্ট রয়েছে যেখানে ডক্টর টক্স, ডক্টররা কি বলছে হেলথ নিয়ে এবং ডায়েট নিয়ে সেটা আমি জানবো। সো আজকে আমার সাথে মেনলি রয়েছে ডক্টর দিলীপ কুমার স্যার, যিনি হচ্ছেন মানে তার নামই কাফি হে কার্ডিওলজিস্ট হিসেবে। তো স্যারকে পেয়ে আমি খুব ধন্য এবং স্যারের সাথে কিছু একটু আড্ডা 2 মিনিটের আমি একটু কথা বলে নেবো। স্যার থ্যাংক ইউ শর্মিষ্ঠা ফর হ্যাভিং মি অন শো। খুব খুব ধন্যবাদ। স্যার, আমি একটা জিনিস জানতে চাইছি, স্পেশালি এখন এই যে লাস্ট 3-4 বছর ধরে প্রচুর শোনা যাচ্ছে যে ইয়াং এজ গ্রুপের প্রচুর পরিমাণে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তো এটার রিজন আপনি কি ভাবছেন? দেখো শর্মিষ্ঠা, যখন আমরা হার্ট অ্যাটাক বলি, কার্ডিওভ্যাসকুলার ডেথ বলি, ওখানে দিস ইজ অল আ কাইন্ড অফ আ গেম অফ রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টর থেকে ডিসাইড হয় কি কার হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। তো amongst these risk factors কিছু কিছু হয় যে আমরা চেঞ্জ করতে পারি না, যেমন কি ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক মেকআপ। তো যার ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হয়েছে ওর হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন যার আছে ওনার। থার্ড আর কিছু জিনিস আছে যেখানে আমরা খুব ভালো করে ওকে চেঞ্জ করতে পারি, স্মোকিং, সেডেন্টারি লাইফস্টাইল and obesity, এটা আমরা মডিফাই করতে পারি। সো দিস আর মডিফাইবল অ্যান্ড সাম আর নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। যার যত বেশি রিস্ক ফ্যাক্টর থাকবে ওর হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকবে। দেখুন দেখা যাচ্ছে ইয়াং পেশেন্ট কাজ কি করছেন, উনি বসে বসে কম্পিউটারে ওনার কাজ করতে হচ্ছে, ওনার ওয়ার্কআউট কম হচ্ছে। সো দিস ইজ অ্যান্ড স্ট্রেস, সো দিস ইজ ট্রিগারিং ফ্যাক্টর, অলসো আ রিস্ক ফ্যাক্টর, নিউ এজ রিস্ক ফ্যাক্টর। দ্যাটস ওয়াই ইউ আর সিইং লট অফ young patients having heart attacks. Exactly sir. স্যার, আপনি যে জাস্ট কথাটা বললেন যে কিছু কিছু হ্যাবিটস যেগুলোকে আমরা মডিফাই করতে পারি, লাইক আ স্মোকিং। সো স্যার, যারা নিজেরা স্মোকিং করছে সেটা তো তার পক্ষে ক্ষতি করছে, যারা প্যাসিভ স্মোকার রয়েছে মানে আউটসাইডার যারা প্যাসিভ স্মোকার, তাদের ক্ষেত্রে কতটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে? তো প্যাসিভ স্মোকিং এটাও একটু ডেঞ্জারাস জিনিস। তো আপনাকে আমি এক স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। ইফ সামওয়ান ইজ টেকিং 20 cigarettes per day, and now he is saying ki ami kom kore dicchi and then now he is taking only 1 cigarette per day. Okay, to apni bhabchen ki na or risk factor je ache 1/28 times kome geche. It doesn't happen like that. His risk also only comes down by 50%. So 20 থেকে 1 আসলে ওনার 128 risk factor হচ্ছে না, only 50% কমছে। and that same is applicable to passive smoking. আপনি যদি কেউ 20 cigarette খাচ্ছে and you are around same circle and you are exposed passively, you are definitely taking 1 or 2 passively taking nicotine which is equivalent to 1 or 2 cigarettes. Exactly. So you can appreciate and imagine how much risk he is having. So he is also having good amount of risk and it should be avoided. স্যার, আমি এখানে একটা কেস মানে আমি জাস্ট আপনার সাথে শেয়ার করছি। রিসেন্টলি একজন পেশেন্ট ভিজিট করেছিল, সে এরকম চেইন স্মোকার ছিল। তো তাকে আমি বললাম যে আপনি কেন কমাচ্ছেন না? তো তার বলছে যে স্যার আমি ঠিক আছে, আমি কমিয়ে দিচ্ছি আগের থেকে অনেক, আপনি যেটা বললেন যে আমি কমিয়ে দিচ্ছি তো আমি ভালো থাকবো, লাইক দিস। এবার তখন আমি বললাম যে আপনার তো বাড়িতে বেবিও আছে। না, আমি আমার বাচ্চার সামনে স্মোকিং করি না। তো সে বাবা হয়ে বাচ্চার সামনে স্মোকিং করছে না, বাট এরকমই বাচ্চার সামনে তো অন্য যারা আদার্স লোকেরা আছে তারা তো স্মোকিং করছে। সুতরাং আমরা যদি এই সার্কেলটাকে পুরো অফ করতে পারি, যে আমরা যে কোনো ফিমেল হোক বা যে কোনো পার্সনের সামনে ছোট থেকে বড় তাদের সাথে স্মোকিং করবো না, তাতে কি সে তো নিজে ক্ষতি করছে প্লাস আদার্সকেও ক্ষতির দিকে চালিয়ে 100%। আপনাকে একটি জিনিস বলি, আমি অনেকগুলো আমার কাছে পেশেন্ট আসে বলে কি আমি তো স্মোকিং করতাম না, আমি ওবিজ না, আমি লিন এন্ড থিন, আমার ফ্যামিলি হিস্ট্রিতে কিছু নেই, আমার হার্ট অ্যাটাক কীভাবে হয়ে গেল? রাইট স্যার। সো এটা তো আমিও স্মোকিং করতে শুরু করে দিই, আমার নেভার স্মোকিং করার কিছু হয় নাই। সো দিস ইজ এ রং ওয়ে টু সি থিংস। কারেক্ট ওয়ে অফ সিইং থিংস ইজ 100 লোক যদি স্মোকিং করছেন ওখানে 20 জনে হার্ট অ্যাটাক হবে, কিন্তু যে 100 লোক যে নন স্মোকার আছেন ওখানে 5 জনে হবে। তো এই 5 জন শুরু করলো বলতে কি না আমি নন স্মোকার আমার কেন হয়ে গেল, আর 80% people from those who are smoking they say কি না আমি স্মোক করছি কিছু হচ্ছে না। তো কথা উল্টো হয়ে গেল। So you have to see things as per the science, not as per your convenience. স্যার, আরেকটা জিনিস জানার ছিল, এটা তো গেল যারা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইলে বিলং করছে বা যাদের জেনেটিক রয়েছে, যারা লাইফস্টাইল মডিফাই করছে না, কিন্তু এখন অনেক কেস আমাদের সামনে আসছে যারা হচ্ছে ফিটনেস ফ্রিক, তারা সব সময় ডেলি জিমে যাচ্ছে, এভরিথিং তারা চেক আপ করছে, তাদের ব্লাড প্যারামিটারসও চেক হচ্ছে, কিন্তু তাদেরও দেখা যাচ্ছে কিছু কিছু কেস এসছে লাস্ট কয়েক বছরে যে তারা স্ট্রোক করে গেছে। তো এই ব্যাপারটা কি হচ্ছে, কি কারণ?
সব থেকে প্রথম বলবো আমি excess of everything is bad. Right. So if you are doing anything going extreme, it may not be productive, it can become counterproductive. And before you get into all these weights and isometric exercise boli amra, যেখান থেকে you pull more and more and take weights and build your muscle, ওর আগে at least one cardiac screening করতে হয়। ইসিজি বলি, ইকো বলি, কিছু কিছু প্লেয়ারগুলো থাকে যখন খেলতে খেলতে সাডেনলি এক্সপায়ার করে যায়। রাইট স্যার। ফুটবল ময়দানও হয়েছে, ক্রিকেটও হয়েছে, জিম হয়েছে, যে লোকজন করছে। সো probably these people were not screened from cardiac point of view. কোনো কোনো অসুখ থাকে যে কি বলি আমরা, কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, জেনেটিক ডিসঅর্ডার, চ্যানেলোপ্যাথি, ওখানেই পেশেন্ট হার্টে অ্যারিথমিয়া প্রবলেম হতে পারে, and that can be triggered with this all vigorous physical activity. Exactly. So all these people should undergo a cardiac screening before they venture into all these weights and high physical stress demanding sports and activities. And excess and extreme of anything is bad, এটাও বুঝতে হবে। স্যার আরেকটা আমি যেটা দেখছি যে স্পেশালি যারা ফিটনেস ফ্রিক হতে চাইছে তারা দেখছে যে তারা প্রচুর জিমে যাচ্ছে বা তারা ওয়ার্কআউট করছে, ওয়েট লিফটিং করছে, এবং সাথে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকমের ওয়েট কমানোর চক্করে তারা কিটো ডায়েট করছে। তো কিটো ডায়েটের একটা মেইন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট ইনটেক করিয়ে, কার্ব পুরো ফ্রি করিয়ে, হাই প্রোটিনটাকে ইনক্রিজ করে এরকম একটা কিটো ডায়েট প্ল্যান তারা ফলো করে যাচ্ছে। এই যে এক্সেস অফ ফ্যাট তারা ইনটেক করে ফেলছে, সেটাও কিন্তু আমার মনে হয় অ্যাজ এ ডায়েটিশিয়ান কার্ডিয়াক অ্যারেস্টের রিজন। সো কিটো ডায়েট কার জন্য ঠিক? এবার ডায়েট করতে গেলে বা ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে কিটো ডায়েটই যে যাবে এটা কিন্তু নয়। আমি যেটা সবসময় সাজেস্ট করি, ইভেন আপনিও এগ্রি করবেন স্যার, যে ব্যালেন্সড মিল ইজ হেলদি, যে কোনো রকমের রিডাকশন প্রসেস হোক বা যে কোনো রকমের ডিজিজ কন্ট্রোল প্রসেসে হোক। কারেক্ট। সো weight management 90% is diet, we all know, 80 to 90%, then 20% is your exercise and all. Right, sir. Kintu it has to be a balanced diet and calories should be fixed. So if you go into extreme of 0 calorie with high little bit of fat intake for keto, that can be very dangerous. as Mr. boleche, eta amriyo 100% endorse korchi. So before you get into a very extreme diet regimen, you need to consult someone like Sir Mr. or any dietitian, qualified dietitian, and then you should do it. ইয়েস স্যার। আমার আরেকটা যেটা জানার খুব আগ্রহ সেটা হচ্ছে এই যে রিসেন্টলি যারা হার্ট অ্যাটাক হয়ে গেল, আপনার কাছে তো পেশেন্ট মানে স্যারের কাছে পেশেন্ট যাওয়া মানেই সুস্থ হয়ে ফিরবে, এটা আমি নিজে ফ্যামিলি থেকে প্রমাণ পেয়েছি এবং আরও প্রচুর কেসেস রয়েছে। বাট একটা জিনিস স্যার, এই যে যারা সাডেনলি হার্ট অ্যাটাক রিকভার করলো তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? সো হার্ট অ্যাটাক ইজ নট, সো এ bend in road is not the end of the road, it's just a bend. তারপরে আপনার রোড ঠিকই থাকবে। সো ইয়োর লাইফ উইল বি উইল বি এ নর্মাল লাইফ প্রোভাইডেড ইউ কমপ্লাই উইথ ডক্টরস মেডিসিনস প্রেসক্রিপশন অ্যান্ড লাইফস্টাইলগুলো ঠিক রাখবেন, যে আমরা এখন যে কথা বললাম, রিস্ক ফ্যাক্টর, যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ইউ ওয়ার্ক অন দ্যাট অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড ডোন্ট বি আন্ডার স্ট্রেস। অ্যান্ড যত আপনি বেশি কাজ করবেন ভালো থাকবেন। আমি সব পেশেন্টকে এটাই বলি যে আপনি যে খাচ্ছেন হাফ খাবেন, আর যত কাজ করছেন দুগুণ কাজ করেন, দেন your future stamina, physical cardio, your rehab boli amra, that will become more and more productive for you, and আপনার ফিউচার গুলো ঠিক থাকবে। হ্যাঁ, এই যে আমরা কথা বললাম যে হার্ট অ্যাটাক পরে আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। স্যার তুমি কোনো বলছো না কি খাওয়ার দিকে কি আমরা স্যার আমি সবসময় যেটা প্রেফার করি, স্যার আপনি হয়তো এগ্রি করবেন, সেটা হচ্ছে এইচডিএল যে লেভেলটা রয়েছে, যেটাকে আমরা গুড ফ্যাট কন্টেন্ট বলে থাকি বডির মধ্যে, সেটা সবসময় বলি 60-র উপরে রাখতে, এবং এলডিএল যেটাকে ব্যাড ফ্যাট বা ব্যাড কোলেস্টেরল লেভেল বলে থাকি, সবসময় বলে থাকি 100-র কমে রাখতে। এটা হচ্ছে একটা ব্লাড প্যারামিটার প্যারামিটার ডিসকাস করলাম। তো এই ফুড যেটা আমার খেলে ভালো হবে বা রাখা উচিত, সেটা হচ্ছে আমি প্লেন্টি অফ যত আমার যে নাটস কাইন্ড অফ রয়েছে, মেবি হতে পারে আমন্ড, হতে পারে আপনার ওয়ালনাট, হতে পারে আপনার ফ্ল্যাক্সিড, হতে পারে পাম্পকিন সিডস হতে পারে, এগুলো মানে সব খেতে হবে তাও নয়। সো 1 or 2 টাইপ আপনারা অ্যাড করতে পারেন। শুধু তার সাথে তাই নয়, বিভিন্ন রকমের যারা হচ্ছে ভেজ সোর্স আছে সেক্ষেত্রে কিছু লেগিউমস হতে পারে, মানে বিভিন্ন ধরনের ডালস হতে পারে, এই ধরনের মানে নর্মাল সেকেন্ড কাইন্ড অফ প্রোটিন আমরা ইনক্লুড করতে বলবো। এবং সেটা হচ্ছে
প্রচুর পরিমাণে বেরিজ বা ক্যারোটস বা এরকম বিটা ক্যারোটিন জাতীয় জিনিসপত্রকেও খেতে বলবো, গ্রিন সবজি প্রচুর পরিমাণে খেতে বলবো। এগুলো কি হচ্ছে আমাদের নর্মালাইজ এবং এইচডিএল লেভেলটাকে ব্যালেন্স করতে বডিতে সাহায্য করবে, যেটা খুব দরকার। স্পেশালি হার্ট অ্যাটাক পেশেন্ট যাদের রিসেন্ট হয়েছে তারা এই খাবারগুলোকে ইনক্লুড করার চেষ্টা করবেন। অ্যান্ড সব থেকে যেটা তুমি যে একটু কথা বলছিলে কিছু মিষ্টি এসছে যেখানে আমরা উইদাউট হ্যাভিং মোর কার্বোহাইড্রেট মোর you can have gratification of taking মিষ্টি কিন্তু ক্যালোরি বাড়লো না, কি তুমি বলছিলে একটু বলো। ইয়েস স্যার, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। তো যেটা হচ্ছে মেইনলি আমরা ইন্ডিয়ান যারা রয়েছি স্যার, আমরা মোস্ট অফ দ্য ইন্ডিয়ান মিষ্টি মানে সুইট টুথ, মানে মিষ্টি ছাড়া হয় না। স্পেশালি অনেককেই দেখেছি পেশেন্টদের রাতে একটু ম্যাডাম মিষ্টি দেবেন, মানে তাহলে খুব ভালো হয়, এই হ্যাবিটসটা রয়েছে। তো সেক্ষেত্রে থেকে স্পেশালি আমি যেটা বলে থাকি যে হেলদি মিষ্টি খান, মানে রাদার দেন ফ্রাইড ফুড, মানে যত ফ্রাইড মানে হচ্ছে ট্রান্সফ্যাট, মানে ভাজা মিষ্টি বা আপনার ঘিয়ে ডোবানো মিষ্টি অথবা চিনির শিরাতে ডোবানো মিষ্টি, এগুলো আপনার সব থেকে বেশি ক্ষতি করবে এবং বডির মানে এলডিএল লেভেলটাকে বাড়াতে সাহায্য করবে। সুতরাং এগুলোকে এড়িয়ে গিয়ে হেলদি মিষ্টির সেগমেন্টটাকে ট্রাই করতে পারেন। আমি লিঙ্ক শেয়ার করে দেবো যেখানে হচ্ছে হার্ট ফ্রেন্ডলি, মানে আপনি শেষ পাতে যদি মিষ্টিও খান আপনার জিভে মিষ্টির স্বাদ দেবে, কিন্তু প্রচুর পরিমাণে লটস অফ ওমেগা 3 ওমেগা 6 এগুলো প্রচুর পাচ্ছেন এবং আপনার এইচডিএল লেভেলটাকে মেইনটেইন করতে সাহায্য করছে। দিস ইজ কল্ড হেলদি মিষ্টি সেগমেন্ট, যেটাকে বলছে ওটসের লাড্ডু। আচ্ছা আমি এখানে একটু কারেকশন করব, কারেকশন না একটু এক্সট্রা ইনফরমেশন দেব। যে আমরা এলডিএল বললাম ব্যাড কোলেস্টেরল, 100 ইজ আ কাইন্ড অফ 100-130 ওটা নর্মাল লোক জন্য, অ্যান্ড যার হার্ট অ্যাটাক হয়ে গেছে ওনার জন্য যে এলডিএল লেভেল আমরা ডিসাইড করি less than 55, রাইট স্যার। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আর অথবা অ্যাজ লো অ্যাজ পসিবল। আমরা এখন এলডিএল চাই না, তো এখনো অনেকগুলো স্টাডিজ এসে গেছে, এভিডেন্স এসে গেছে কি গোয়িং লো এলডিএল ইজ হার্মলেস। যখন 20-30 আসলো তো কোনো চিন্তা করতে হবে না, এখান থেকে কিছু নেই, যত কম হলে অত ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি যেটা খুব প্রেফার করি, লোকজন আজকাল মার্কেটে প্রচুর রয়েছে যেগুলো প্যাকেট ফুড, সেখানে বলছে যে জিরো ফ্যাট বা জিরো ট্রান্সফ্যাট, কিন্তু কিছু কিছু বেকারি এমন রয়েছে যেখানে ঘি বা অয়েল বা ইউজ হচ্ছে, যেটা যখন প্যাকেটিং হচ্ছে বা বেক হচ্ছে, সেটা যখন ট্রান্সফার হয়ে প্যাকেটিং বা মার্কেটিং প্রসেস হয়ে আমার বাড়িতে আসছে, আমি খাচ্ছি, তখন সেটা ট্রান্স ফ্যাটে কনভার্ট হচ্ছে। সো সবসময় আমি যেটা বলে থাকি, যদি কেউ মিষ্টি বা এই ধরনের কিছু খেতে চান তাহলে সেটা ফ্রেশ হতে হবে, ইমিডিয়েট খেতে হবে, সেটা বেকারি আপনার কুকিজই হোক বা যেটাই হোক। অ্যান্ড অবশ্যই ময়দা তো মানে আমরা সব সময়ের জন্য সব সেগমেন্টেই বলে থাকি ময়দাকে পিওরলি অ্যাভয়েড করতে হবে। সো আজকে আড্ডাটা আমি এখানেই শেষ করছি। স্যারের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কলকাতার বুকের নামি হসপিটাল মেডিকাতে আপনারা আসতে পারেন, অ্যান্ড স্যার অ্যাভেলেবেল আছে, এই অনস্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে স্যারকে পেয়ে যাবেন। অ্যান্ড যারা যে কোনো রকম কার্ডিয়াক প্রবলেম নিয়ে ভুগছেন, যদি জাদুর কিছু মন্ত্র দেখতে চান তাহলে অবশ্যই ডক্টর দিলীপ কুমার স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।